হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বিভিন্ন বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এরই মধ্যে প্রি বোর্ড পরীক্ষার 10ম শ্রেণীর প্রশ্নপত্র ফাঁস হয় এবং পরীক্ষা স্থগিতের ঘোষণা করেছিল দপ্তর। পরে পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয় বলে খবর। এত সবকিছুর মধ্যে ছাত্রছাত্রীরা কিন্তু কিছুটা বিভ্রান্ত। দেখতে দেখতে বোর্ড পরীক্ষা চলে আসবে। কিভাবে শেষ কয়েকটা দিনের প্রস্তুতি সেরে নেবে এবছরের পরীক্ষার্থীরা? তাছাড়া রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে মাঝে মধ্যেই নানান অভিযোগ উঠে আসে, বিশেষ করে বিরোধী দলগুলো থেকে। শিক্ষক স্বল্পতা শিক্ষার উন্নয়নে কতটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেটা অবশ্যই একটা আলোচ্য বিষয়। তাছাড়া এবছর রাজ্যের বিদ্যালয়গুলোতে নয়া শিক্ষানীতি চালু হওয়ার সম্ভাবনা কতটা উজ্জ্বল? শুধু শহরের বিদ্যালয়গুলোই নয়, গ্রাম পাহাড় বিশেষ করে এডিসি এলাকার শিক্ষার কি হাল? নতুন বছরে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার মান বাড়াতে কি কি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন দপ্তরের? চলুন আজ সেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় শোনা যাক বিশিষ্ট শিক্ষাবিদদের কাছ থেকে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে রয়েছেন রাজ্যের 3জন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ গৌতম মজুমদার, রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ শৈবাল রায় এবং আরেকজন বিশিষ্ট শিক্ষাবিদ পার্থ আচার্য। আপনাদের 3জনকে স্বাগত। আর শুরুটাই যেহেতু প্রশ্নপত্রটা ফাঁস হয় এবং সেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে আমরা অনেক কিছু দেখি, অনেক প্রতিবাদ দেখি। এখন গৌতমবাবু আপনার কাছে আসি প্রথমে, যে প্রশ্নপত্র ফাঁস হওয়া ছাত্রছাত্রীদের কতটা বিব্রত করে আর তাদের উপর এটা কেমন প্রভাব ফেলে, আপনার কি মনে হয়? প্রশ্নপত্র ফাঁস, এটা তো শিক্ষক হিসেবে আমরা যতটুকু দেখেছি বা আমরা যখন ছাত্র ছিলাম, এটা ছাত্র জীবনের সবচেয়ে একটা মানে কলঙ্কজনক অধ্যায় বলা যায়। কারণ এর উপরে ছাত্রছাত্রীদের পুরো যে প্রিপারেশন থাকে তার উপরে একটা বিশাল আঘাত আসে। এবং এটা ছাত্রছাত্রী জীবনে তো এটা স্বাভাবিক সেন্স, বিশেষ করে যেটা মাধ্যমিক 12-এর যে বিষয়গুলো থাকে, ওই পিরিয়ডটা ওদের জীবনে 10 বছর পরে একটা বোর্ড পরীক্ষায় বসতে যায়। তো স্বাভাবিক ভাবেই আমরা যদি দেখি, এটা তাদের ক্ষেত্রে মানে বিশেষ করে তাদের জন্য, যেমন আমরা যখন ছাত্র ছিলাম আমাদের একটাই ভয় থাকতো, কোনো কারণে যদি প্রশ্নপত্রের কোনো এধার ওধার হয় তাহলে আমরা কি করব, ওই ধরনের একটা টেনশন সবসময় থাকে। এটা বর্তমান যুগও আছে, আগামী দিনেও সেটা থাকবে। তা আমরা শিক্ষক হিসাবে কখনো চাইবো না যে এই যে বিষয়গুলো, বিশেষ করে প্রশ্নপত্র নিয়ে যেগুলো চলছে বা চলে, এগুলো যে আজকে নতুন হয়েছে তা না। এটা আমরা যখন আজকে থেকে আরো 40-50 বছর আগেও মাঝে মাঝে শুনতাম, বা আমাদের সময় এমন হয়তো বিষয়গুলো ছিল, আমরা হয়তো ততটা জানি না বা হয়েছে। এগুলো প্রতিনিয়তই কম বেশি হয়তো, বা আমাদের উচিত বিশেষ করে এই জায়গাটাকে ভালোভাবে কিভাবে এটাকে ট্র্যাকেল দেওয়া যায় বা এই বিষয়টা কিভাবে না হয়, তার জন্য আমাদের কিন্তু একটা প্রচেষ্টা থাকা উচিত। এবং আমি একজন শিক্ষক হিসেবে আমি প্রতিনিয়ত চাইব, যেহেতু এটা একটা সরকারি দপ্তর চালান, কোনো না কোনো জায়গায় কিছু ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলো কিভাবে মেনটেন করা যায় এই দিকে দেখা একান্ত দরকার। এবং ছাত্রছাত্রীর জীবনে এটা একটা বিশাল কিন্তু একটা প্রভাব ফেলে, আপনি সেটা মানছেন। ওকে, শৈবালবাবু একই প্রশ্ন আপনার কাছে রাখবো, এবং পাশাপাশি যেটা গৌতমবাবু বলছিলেন আগামী দিনে যাতে এমন না হয় তার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত, এবং ছাত্রছাত্রীদের উপর এটা কতটা প্রভাব ফেলে এবং এটা কতটা বিব্রত করে ছাত্রছাত্রীদের, আপনি কি দেখেছেন? প্রথমেই সমস্ত দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। যেটা বলেছেন যে গত বছরের শেষটা আমরা করলাম দারুণ একটা কলঙ্কজনক অধ্যায় দিয়ে, অন্তত শিক্ষা জগতের ক্ষেত্রে। আপনি যেটা বলছেন প্রশ্নপত্র ফাঁস, আর এটা কিন্তু প্রশ্নপত্র শুধু ফাঁস নয়, প্রশ্নপত্র বিক্রি হচ্ছে ছাত্রদের কাছে পয়সার বিনিময়ে। এটা গৌতমবাবু যেমন বললেন যে এটা একেবারে লজ্জাজনক, একটা কলঙ্কজনক ঘটনা, কিন্তু প্রশ্নটা বিক্রি হওয়া এটা একটা বিরাট বড় ক্রাইম বলেই আমি মনে করি। ধরুন অনেক আগে যখন স্কুলে স্কুলে প্রশ্ন হতো, কোনো শিক্ষক হয়তোবা তার প্রিয় কোনো ছাত্রকে বা অন্য কোনো কারণে হয়তো 2-1টা প্রশ্নের কথা বলে দিতেন, এটা এক ধরনের ফাঁস। আর এবার হচ্ছে কি, বিভিন্ন স্কুলে যে খবরগুলি পেলাম, ছাত্ররা পার্টিকুলার গিয়ে এই টপিকসটার উত্তরটা লিখে দিন। ছাত্ররা সবসময় সাজেশনের কথা বলে, তো
শিক্ষকরা হয়তো একটা উপপাদ্য, আমি অঙ্কের কথা বলছি, উপপাদ্যের জন্য 5টা উপপাদ্য দিয়ে দিল, বলে এই 5টা ভালো করে পড়, এর মধ্যে হয়তো 2টো বা 3টে এলো কমন পড়ার ব্যাপারটা। এটা সবাই করেছে, আমরাও করেছি, আপনারাও করেছেন, এখনকার ছাত্ররাও করে। কিন্তু এবার যেটা হচ্ছে যে পার্টিকুলার একটা জিনিস টপিক নিয়ে গিয়ে বলা হচ্ছে যে আমাকে এটা লিখে দিন, এবং শিক্ষক মশাই ছাত্র চাইছে লিখে দিয়েছেন, পরীক্ষার হলে এসে দেখে যে এটাই হুবহু পরীক্ষার মধ্যে চলে আসছে। এবং পরবর্তী সময় জানা যায় যে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ায় তারা খুঁজে বের করে যে পয়সা করে বিনিময়ে, এটা তো চূড়ান্ত একটা ক্রাইমের মধ্যেই পড়ে, যেই যুক্ত এর সাথে। এবং আমাদের যেহেতু সেন্ট্রালাইজড প্রশ্ন হচ্ছে, সেন্ট্রালাইজড প্রশ্ন আর বোর্ডের যে পরীক্ষার প্রশ্ন, দুটো একই রকম গোপনীয়তা রেখেই স্কুলে যাওয়া উচিত, যাওয়া হয়। কিন্তু বোর্ডের পরীক্ষার সময় দেখা যায় টোটাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যুক্ত হয়ে সেই প্রশ্নগুলিকে উইথ ফুল সিকিউরিটি স্কুলে স্কুলে পৌঁছায় পরীক্ষার আগে। আর এখানে যেই পদ্ধতিতে প্রশ্ন তৈরি হয় এবং স্কুলে যায়, এটা কিন্তু চূড়ান্ত নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যায়, আমি এটা বলবো। তার কারণ ধরুন আগরতলা বা যে কোনো জায়গায় হেডকোয়ার্টারের প্রশ্নটা তৈরি হলো, প্রশ্নটা ডিস্ট্রিক্ট লেভেলে গেল, ডিস্ট্রিক্ট লেভেল থেকে আইএসএ যায়। এবার পরীক্ষার দিন সকালবেলা একজন মাস্টারমশাই বা একজন দিদিমণি আইএস অফিসে যান, স্কুলের তরফ থেকে সমস্ত প্রশ্ন কালেক্ট করেন, করে ওনার নিজস্ব ভেহিকেলস, স্কুটার হতে পারে, বাইক হতে পারে, বাস হতে পারে, অটো হতে পারে, স্কুলে গিয়ে পৌঁছান প্রশ্নগুলি নিয়ে। কোনো সিকিউরিটি বা কোনো কিছু নেই। এখানে খালি একটা ভ্যান ব্যাগে করে নিয়ে যাচ্ছেন। এখানে যে কোনো সময় যে কোনো দুষ্কৃতী যে কোনো ভাবে এই প্রশ্নটা নিয়ে যেতে পারে, আউট হয়ে যেতে পারে। এই বিষয়গুলিও তো থাকছে। সুতরাং এই সেটআপটাকে পুরোটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা, নিরাপত্তার মধ্যে আনা, যাতে এটা কোনো মতেই না বেরোতে পারে। আর এবার যেটা হয়েছে সেটা তো দেখে মনে হচ্ছে যে প্রশ্নটা এই রকম পরীক্ষার হলে যাওয়ার পথে বেরোয়নি, 2-3 দিন আগেই বেরিয়ে গেছে, টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। এটা তো যে দপ্তর বা যেখানে যেটা বলেছেন যে দপ্তর আমাদের প্রশ্নটা তৈরি করছে, সেখানের কোনো না কোনো অসাধু ব্যক্তি বা ব্যক্তিবর্গ যুক্ত না থাকলে প্রশ্নটা বেরোতে পারে না। সুতরাং তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া দরকার, এবং এই যে মেকানিজমের যে সমস্যা, এটাকে দূর করতেই হবে, না হলে এভাবে পরীক্ষা নেওয়াটা। আর যেটা বলছেন ছাত্রদের, তারা জানে যে আগামীকালকে আমি পরীক্ষা দিব, রাত্রিবেলা দেখা গেল একটা নোটিফিকেশন বেরোলো পরীক্ষাটা বাতিল, এটা তো মেন্টাল সেটব্যাক টোটাল। কবে পরীক্ষা হবে, কি হবে, একটা প্রিপারেশন থাকে প্রত্যেকে, এবং পরীক্ষার পরে আমি কি করব সেটার একটা প্রিপারেশন থাকে, সেই পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে। এগুলি টোটালি সেটব্যাক একটা ছাত্রের জীবনে। এটা হওয়া কোনো মতেই কাম্য নয়, উচিত নয়, এবং কোনো শিক্ষা অনুরাগী মানুষ এটাকে সমর্থন করার মতো জায়গাতে থাকতে পারেন না। এটাই ঠিক। পার্থবাবু, আপনার মতামত এই বিষয়ে? দেখুন, প্রশ্নপত্র ফাঁস হওয়া একটা শিক্ষক হিসাবে আমার যে শ্রদ্ধেয় দুজন শিক্ষকও বলেছেন, প্রশ্নপত্র ফাঁস হওয়াটা তো অবশ্যই একটা লজ্জাজনক অধ্যায়, এবং শিক্ষক হিসাবে আমি ব্যক্তিগতভাবে লজ্জাবোধ করছি। তো শিক্ষা ব্যবস্থার সঙ্গে প্রশ্নপত্র ফাঁস হওয়া সবকিছুই একটা মানে একেবারে অঙ্গাঙ্গভাবে জড়িত আমি মনে করি। এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাটা কিন্তু 2020-21 সাল থেকেই আমরা শুনে আসছিলাম, কিছু কিছু প্রমাণও পাচ্ছিলাম। তো এবার লিক হওয়া প্রশ্নটা কয়েকটা নিউজ পেপারে বেরোলো, পরের দিন এটা আরো বিশাল আকারে একটা নিউজ হলো, এবং যে দপ্তর তারাও বাধ্য হলো পরীক্ষাটা ক্যান্সেল করতে। দ্যাট মিনস দ্য ডিপার্টমেন্ট কনফেসড দ্যাট দ্য কোশ্চেন পেপার হ্যাজ বিন লিকড, কোশ্চেন লিক হয়ে গেছে। এখন আমাদের রাজ্যের এই প্রশ্নপত্র ফাঁস হওয়া, এটা একটা জাস্ট একটা রোগের যে অনেক লক্ষণ থাকে তার মধ্যে একটা। আমাদের রাজ্যে শিক্ষার কোনো গার্জিয়ানই নেই। একটা আমি আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে বসেছি, রাজনীতির কথা বলবো না, কিন্তু শিক্ষক হিসেবে যেটা আমি দেখছি, এবং আমার খুব খারাপও লাগছে ছাত্রছাত্রীদের জন্য, অভিভাবকদের জন্য, যে এখন পর্যন্ত আমাদের একজন নির্দিষ্ট করে গার্ডিয়ান নেই, রাজ্যে ঠিকমতো একজন শিক্ষামন্ত্রী নেই। এবং এই সমস্ত ঘটনা যে হচ্ছে, শিক্ষামন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী এটা দায়িত্বে আছেন, আমি বলছি। তো এই যে আমরা যে এত কিছু ছাত্রদের তরফ থেকে, ছাত্র সংগঠনের তরফ থেকে, শিক্ষকদের তরফ থেকে, এটার কোনো উত্তর পাচ্ছি না শিক্ষামন্ত্রী যিনি আছেন আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী থেকে। তো এটা একটা জাস্ট মানে
একটা লক্ষণ মাত্র প্রশ্নপত্র ফাঁস হওয়া, ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা পুরাটাই একেবারে খাদের কিনারে গিয়ে পৌঁছেছে এবং এটা থেকে যে উত্তরানো হবে এটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করতে পারছি না। এবং আমরা খুব মানে দুঃখের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই যে শিক্ষা ব্যবস্থা, এই যে প্রশ্নপত্র ফাঁস হলো, এটা নিয়ে আমাদের যে যারা শিক্ষক আছেন, শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী, কেউই তেমন খুব একটা নিন্দা প্রস্তাব বা এই ধরনের কিছুই করেনি। কয়েকটা ছাত্র সংগঠন কিছু একটা করেছে একটা, তারপরে অনেকেই বলেছে, আমরাও বিশ্বাস করি যে প্রশ্নপত্র সবগুলাই ফাঁস হয়েছে, একটা না। কাজে কোশ্চেন যেহেতু ফাঁস হয়েছে, পুরো সিস্টেমটাই, এই পরীক্ষাটাই বাতিল করো। বাতিল করে কি করবে? এটা তো ছাত্রদের উপর গিয়ে একটা বোঝা পড়বে। তাহলে এটা অন্য কোনো ব্যবস্থা আছে, অন্য যে পরীক্ষাগুলি হয়েছে এগুলি থেকে পার্সেন্টেজ টেনে বা কিছু একটা করে, কারণ সামনেই তাদের বোর্ড পরীক্ষা। কিন্তু এরকম মনে হচ্ছে যে কাউকে কেউ পাত্তাই দিতে রাজি না, চলছে চলুক গড্ডলিকা প্রবাহ। এই যে শিক্ষা ব্যবস্থাটা, অন্তত আমি দীর্ঘদিন শিক্ষকতায় আছি, 25 বছর ধরে, শিক্ষক সংকট, প্রশ্নপত্র ফাঁস আরেকবারও হয়েছিল, টেস্ট পরীক্ষা প্রশ্ন, আমি উত্তরটা ইয়ারটা ঠিক বলতে পারবো না, কিন্তু সবসময় এটা কিন্তু একটা বিহিত করার চেষ্টা করা হয়েছে। এবার যেটা লক্ষ্য করছি যে গড্ডলিকা প্রবাহ যেটাকে বলে আমরা, ঠিক এভাবেই চলছে। আপনারা এখানে এই আলোচনাটা যে এনেছেন, আলোচনাটা করছেন টপিকটা নিয়ে, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এটা নিয়ে তেমন কোনো আলোচনাও হচ্ছে না, এটাকে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং শ্রদ্ধা রেখে, আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক গৌতম বলেছেন যে এরকম আগেও হয়েছে, এভাবে নিলে হবে না ব্যাপারটা। প্রশ্নপত্র ফাঁস একটা লজ্জা এবং সেটাকে স্বীকার করে নিয়ে আমাদের সবার একসঙ্গে এগোতে হবে এবং আমি শিওর এটা ধরতে গেলে কিছু খুঁড়তে সাপ বেরিয়ে আসবে। ওকে, আমি আসবো আপনার কাছে আরেকবার। আপনি যে দুটো জিনিস বলেছেন, যে এই পরীক্ষাটাকে বাতিল করে এবং সেখানে অন্যান্য যে আগের যে পরীক্ষাগুলো সেখান থেকে অ্যাভারেজ নাম্বার নিয়ে একটা কিছুটা ব্যবস্থা করা, গৌতমবাবু লিকড কোশ্চেন দিয়ে পরীক্ষা হচ্ছে না, এগুলো অল দিস পেপারস হ্যাভ বিন লিকড। ওকে, এখানে বারবারই বলা হচ্ছে। গৌতমবাবু, এই জিনিসটা কিভাবে এখন প্রমাণিত হবে যে যে পরীক্ষাগুলো এখন হচ্ছে বা যেগুলো মানে স্থগিত রাখার পর আবার যে নতুন করে পরীক্ষা হচ্ছে, সেগুলো লিকড পেপার দিয়ে পরীক্ষা হচ্ছে না, বা নতুন করে প্রশ্নপত্রকে এত তাড়াতাড়ি করা সম্ভব কিনা? আর যদি তাই হয়ে থাকে তাহলে অন্য ব্যবস্থাটা নেওয়াটা কি সমীচীন ছিল কিনা দপ্তরের, নাকি দপ্তরের এই জায়গাটাতে কোনো জায়গাতে একটা ঘাটতি রয়েছে, দপ্তরের ব্যর্থতা রয়েছে? এখানে আমরা আরেকটা প্রশ্ন আমি একসঙ্গে করে নিই, যেটা অলরেডি পার্থ বলছিলেন যে রাজ্যের শিক্ষার কোনো গার্জিয়ান নেই। তো এখানে আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই শিক্ষা দপ্তরের দায়িত্বে রয়েছেন, কিন্তু দপ্তরের এই ধরনের গাফলতির কারণে সেটা সরকারকে কতটা কালিমালিপ্ত করছে, এবং এখানে দপ্তর ইচ্ছে করলে কি এই জায়গাগুলোকে আরো বেশি মানে সিকিউরিটিটাকে আরো বেশি স্ট্রং করে রাখতে পারতো কিনা, যেটা আপনি উল্লেখ করেছেন। ঠিক আছে, কথাগুলো যেটা বলেছে এটা সবগুলোই যে ঠিক তা কিন্তু না। যেমন শিক্ষামন্ত্রী রয়েছেন, দপ্তর রয়েছেন, আজকে যদি বলি শিক্ষার ব্যবস্থাটা পুরোটা নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু তার জন্য আমরা যারা বসে আছি তারাও দায়ী। কারণ আমি তো শিক্ষক, আমি তো সরকারি কর্মচারী, সরকারি শিক্ষক, তাহলে দায়িত্বের মধ্যে কিন্তু আমরাও আছি, আমরা দায়িত্ব এড়াতে পারি না। একটা ডিপার্টমেন্ট রয়েছে, যেমন আমরা আগের থেকেও শুনতাম যে মানে প্রশ্নপত্রের মধ্যে 3টা সেট থাকে, এখানেও আছে। আমরা এগুলো যেহেতু এটার একটা আলাদা একটা সিস্টেম রয়েছে, এখানে হয়তো প্রশ্নপত্র ছিল, যেটা পার্থবাবু যেটা বারবার বলছেন যে প্রশ্নপত্র পুরোটা ফাঁস হয়ে গেছে, এখনো ফাঁস প্রশ্নপত্র দিয়ে হয়েছে। এটা যদি গভর্নমেন্ট যদি এটা জানে যে এটা ফাঁস হয়ে গেছে, হ্যাঁ ফাঁস হয়ে গেছে, দুর্ভাগ্যজনক, সেটার জন্য একবারও আমি ইয়ে করবো না, কিন্তু এটা পুরোটা কি ফাঁসগুলো দিয়ে এখন হচ্ছে না? আলাদা তো সেট থাকেই, আমরা সেটা আগেও জানি, এগুলো সবসময় জানি, প্রত্যেকটা সময় প্রশ্নপত্রের মধ্যে 2-3টে সেট এক্সট্রা থাকে। এটা নষ্ট হয়ে গেলে ওই আরেকটা সেট দিয়ে দেয়। না, সেটা বোর্ডের পরীক্ষার জন্য হয়, প্রি বোর্ডের সেম সিস্টেম একই আছে। আচ্ছা, এবার প্রসঙ্গ হলো, আমি একটু ডিস্টার্ব করছি, একটু সরি স্যার। কোশ্চেন এবার যেহেতু আমি যুক্ত শিক্ষকতার সঙ্গে, কোশ্চেন পেপার 3টা হওয়া মানে একটা সিস্টেম করেছে যে একজন স্টুডেন্টকে সেট এ, আরেকজন কোশ্চেনকে সেট বি, আর একটা সেট সি রিজার্ভ থাকে, এরকমই বোধহয় করেছে। তো এই লিকটা হওয়ার পরে কি হলো, ওই যে অল্টারনেটিভ ভাবে যে কোশ্চেন পেপারটা দেওয়া, ওকে এ দেওয়া, পরের জনকে বি, আবার এ, যাতে মানে স্মুথলি খুব সুন্দরভাবে পরীক্ষাটা হয়, কোনো অসৎ উপায় অবলম্বন না হয়, সেটা হচ্ছে সবাইকে সেট সি দিয়ে কোনো মতে পরীক্ষাটা নেওয়া হচ্ছে। এবং এই যে নেওয়া হচ্ছে, এটার মধ্যেই আমি আসলে এই প্রশ্নপত্র লিকটা যে হয়েছে, আমরা জানি আমাদের
এই যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা দুই ভাবে বিভক্ত। একটা হলো বড় লোকদের জন্য, একটা হলো গরিবদের জন্য। বড় লোকরা হলো বিদ্যাজ্যোতি স্কুল, আর যারা বড় লোক না আপনি অন্য টপিকে যাচ্ছেন। না, অন্যদিকে না, ওই যেই গরিব যেই প্রশ্নটা লিক হয়েছে এটা কিন্তু ওই বাংলা বোর্ডের কোশ্চেনগুলি, বিদ্যাজ্যোতিগুলি হয়নি। যদি হতো হয়তো এটা প্রেশারটা আরেক ধরনের হতো, ঠিক আছে, এটা আই এম শিওর। কারণ গার্জিয়ানদের আমরা দীর্ঘদিন শিক্ষকতা করার ফলে দেখেছি, গার্জিয়ানরা যত কনসিয়াস থাকে তত শিক্ষা ব্যবস্থাটাও ভালো হয়। না, বিদ্যাজ্যোতি কোন বোর্ডের? বিদ্যাজ্যোতি তো সিবিএসসি তে নিয়েছে, তারপরে এর মধ্যে সিবিএসসি বাংলা মিডিয়াম স্কুলগুলিকেও তারা বিদ্যাজ্যোতি বলেছে। সিবিএসসি না করে দিয়েছে না আমরা কোনো বাংলা কোশ্চেন করবো না, পরে দিয়ে বলেছে ঠিক আছে 2 বছরের জন্য করছি, এরকম কোনো সিস্টেম। আপনি বলছেন তাহলে যেগুলো টিবিএসসির বিদ্যাজ্যোতি আছে, টিবিএসসির যে পরীক্ষাগুলি হচ্ছে আরেকটা হচ্ছে সিবিএসসি, ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা দুই ভাগে বিভক্ত। এখানে একটু দর্শক বন্ধুরা অনেকটাই বিভ্রান্ত হয়ে যাবেন। দেখুন, টিবিএসসির কোশ্চেনটা লিক হয়েছে, টিবিএসসির কোশ্চেনটা লিক হয়েছে। আমি আসছি, টিবিএসসির কোশ্চেন বাবা লিক হয়েছে। বিদ্যাজ্যোতি সিবিএসসি না টিবিএসসি? বিদ্যাজ্যোতি সিবিএসসি। তাহলে আপনি বললেন যে বিদ্যাজ্যোতিটা মানে হয়নি, গ্রামের বাংলা মিডিয়ামেরটা লিক হয়েছে, তার মানে টিবিএসসিটাই তো লিক হয়েছে, সেটা শহরের হোক বা গ্রামের হোক। না না, গ্রামের পার্থবাবু যেটা বলছি সেটা হলো সাধারণ বাংলা মাধ্যম স্কুলগুলো, বাংলা মাধ্যম এটা লিক হয়েছে। বাংলা মাধ্যম, আবার বাংলা মাধ্যমের মধ্যে কিছু স্কুলকে সিবিএসসি তে নিয়েছিল বিদ্যাজ্যোতি বলে, কিন্তু অলরেডি অর্ডার দিয়েছে সিবিএসসি যে আমরা ইংলিশ মিডিয়াম হলে অথবা হিন্দি মিডিয়াম হলে সিবিএসসি হয়। এরকম আপনি যেটা বলতে চাইছেন যে সিবিএসসি বোর্ডের স্কুলগুলো, বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পেপার লিক হয়নি, সেটা তো হওয়ার কথা নয়, কারণ টিবিএসসি না, সেটা আসলে পার্থবাবু পুরো বিষয়টাকে কিন্তু গুলিয়ে ফেলেছে এবং উনি একটা নির্দিষ্ট একটা মুড নিয়ে কথা বলছে। এগুলো কোনো মানে কথাই না, ঠিক আছে। বেসিক্যালি ব্যাপার হলো সিবিএসসি বোর্ডের আন্ডারে বিদ্যাজ্যোতি গেছে, না সেটা অন্য প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আমাদের মূল বিষয়টা হলো প্রশ্নপত্র ফাঁস। এবার উনি যেটা বলছেন, আমি তো বলবো প্রশ্নপত্র ফাঁস হয়েছে একটা শ্রেণীর শিক্ষকদের অসৎ চিন্তা চেতনার জন্য হয়েছে। নাহলে আমরা প্রশ্ন করব, আমরা শিক্ষকরা, তা আমার যে শিক্ষকতার যে আমার যে দায়িত্ব কর্তব্য কেন আমি পালন করিনি? আমরা আমাদের দোষটা কেন দেখি না? প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার মানে কি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নপত্র ফাঁস করেছে কেউ না কেউ। এবং আজকের দিনেও যেমন কথায় কথা বলছে শিক্ষামন্ত্রী নেই, শিক্ষামন্ত্রী নেই মানে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষার দায়িত্বে রয়েছেন, শিক্ষামন্ত্রী নাই তো এটা বলারই কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন হলো, দেখুন বিষয়টা হলো মন্তব্য দিয়ে দুনিয়া চলে না। আমরা এমন বেশি মন্তব্য আবেদন করছি, নিবেদন করছি, প্রশ্ন হলো এটা পেপারে উঠেছে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে এটা নিয়ে কথা হয়েছে, সারা ফেসবুকে এটা সবাই দেখেছে, প্রত্যেকটা গাইডিয়ান জানে। তার জন্য তো আমি প্রথমে বললাম সেটা আমাদের সরকারের একটা দুর্বলতা, যে সিস্টেম করেছে। এবার যদি আমি বলি সেই সিস্টেমটার ভিতরে শস্যের মধ্যে যদি ভূত থাকে ভূত ঝাড়ানো যায় না। যে কোনো প্রত্যেকটা আমরা কাজের মধ্যে দেখছি বর্তমান আজকে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে প্রত্যেকটা কাজ কিভাবে ভুল করানো যায়, কিভাবে সরকারটাকে একটা বিপথে পরিচালিত করা যায়, তার একটা প্রক্রিয়া কিন্তু চলেছে, সেটা অস্বীকার করার কোনো সুবিধা নেই, সেটা কোনো অস্বীকার করার কোনো সুবিধা নেই। আমরা পলিটিক্যাল বিষয়ে যাচ্ছি না, আমরা পাস হয়েছে এটার সঙ্গে কেউ বলতে চাইছেন যে এটা কেউ ইচ্ছা করে 100 আরে তো প্রশ্নপত্র ফাঁস হলে এটা তো স্বাভাবিক নেচার, আর কেউ না কেউ ফাঁস করেছে তো। যে কোনো কারণে, যেমন দাদা বলছিলেন যে এটা পয়সা দিয়ে করেছে, পয়সা দিয়ে হোক, কেউ ব্যক্তিগতভাবে হোক, টিউশনি বাণিজ্যের জন্য হোক, প্রতিনিয়ত এটা হচ্ছে। তার মানে কি আমরা শিক্ষকতার দায়িত্ব পালন করছি না, আমার দপ্তর ঠিক মতো কাজ করছে না, দপ্তরে কারা কাজ করছে, প্রশ্নপত্রের ভূমিকা কতটুকু সদার্থক? মানে এই যে প্রশ্নপত্র দপ্তর সঙ্গে সঙ্গে প্রশ্নটা অফ করেছে, দপ্তর যা যা দেখেন কতগুলো জিনিস আছে, কতগুলো জিনিস তো আমাদের ওপেনলি সব হবে না, তার যে প্রক্রিয়াকরণ যেটা আছে সেটা প্রক্রিয়া মতো চলছে। এখন হচ্ছে না, সেটার জন্য তো স্বীকারই করছি যে হ্যাঁ গভর্নমেন্ট হয়তো ঠিক মতো ব্যবস্থা নিতে পারছে না, কিন্তু দপ্তরের কাজ দপ্তর করছে, যা যা করণীয় অলরেডি অনেক কিছু হচ্ছে, তো সেটা তো আর প্রকাশ্য অনেক কিছু আসবে না না। কিন্তু আমাদের দায়িত্বটা কেন আমরা করব না? একজন শিক্ষক কিন্তু প্রশ্নটা করেছে, তার মানে কে এটা ইয়ে করেছে? এখানে আমার মনে যে প্রশ্নটা জাগে, এটা হয়তো অনেকের মধ্যেই জাগে, প্রশ্ন শিক্ষকই করবেন, একদম কোন আধিকারিক প্রশ্ন করতে পারেন না, তার সেই এখতিয়ারও নেই, তার সেই যোগ্যতাও নেই, তিনি যত বড় আধিকারিক হোক না কেন।
কিন্তু কোনো না কোনো আধিকারিকের নেতৃত্বে শিক্ষকদের একটা টিমকে বাছাই করে ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়েছে। সেন্ট্রালাইজ এক্সামিনেশন যে সিস্টেমটা তৈরি করেছে তাকে সেখানে বিভিন্ন জায়গা থেকে বাছাই করা শিক্ষকদের নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা প্রশ্ন করো। সেটা একটা সেট, দুটো সেট, তিনটে সেট, যতগুলি সেটই হবে। এবং নিশ্চিতভাবেই প্রশ্ন যখন করা হয়, প্রশ্ন কিন্তু আমরা যখন ছোট ছোট স্কুলে প্রশ্নগুলি হতো তখনও কিন্তু কোনো আরটিআই অ্যাক্টে জিজ্ঞেস করা যেত না স্কুলকে আপনার প্রশ্নটা কোন প্রেস থেকে ছাপিয়েছেন, এটা উত্তর দেওয়ার জন্য দায়িত্ব থাকে না, আরটিআই অ্যাক্টে থাকে না, কারণ এটা গোপন। এবং ওই প্রেসের সাথে আমি কি চুক্তি করেছি সেটাও গোপন, এটাও আমার বলতে বাধ্য নয়, প্রিন্টিং প্রেসের সাথে। সুতরাং গভর্নমেন্ট এখন শুধুমাত্র 10-12 নয়, বলতে পারেন 3 থেকে 12 পর্যন্ত প্রশ্ন, সমস্ত প্রশ্ন ছাপা ব্যবস্থা করছে। তাহলে একটা বড় টিম এখানে যুক্ত হচ্ছে এবং গভর্নমেন্ট সেই টিমটাকে বাছাই করেছে। এবং এই প্রশ্ন যদি বাইরে কোথাও যায়, যদি আমি বললাম ওই যে স্কুল পর্যন্ত নিয়ে যাওয়ার সময় একটা স্কোপ আছে, যে কোনো মিস হ্যান্ডেল হতে পারে, কিন্তু এটা যেটা লক্ষণ দেখা গেছে এবার, এটা আগেই হয়েছে। এবং আগে যদি হয় তাইলে ওই ডিপার্টমেন্টের যে সেটআপটা, সেই সেটআপ থেকেই হয়েছে। আমি শুনেছি পত্র একদিন না দুদিন পরে এই পত্র পত্রিকাতে বেরিয়েছে পরীক্ষাটা ক্যান্সেল করার পরে যে 3 জনের একটা তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটির নাম আমি পাইনি, আমি মাঝখানে কিছুদিন বাইরে ছিলাম ত্রিপুরা, আপনারা পেয়েছেন কিনা জানি না। কিন্তু একটা জিনিস কিন্তু আমি দেখিনি, এই যে মূল দায়িত্বের মধ্যে যে টিমটা ছিল, সেই কোন তদন্ত করতে হলে যারা দায়িত্বে ছিলেন তাদের মধ্যে থেকে হয়েছে কিছুটা, তাহলে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে অল্টারনেট একটা টিমকে দিয়ে, ত্রিপুরায় যে শিক্ষক আছে, যোগ্য শিক্ষকও আছে, অল্টারনেট একটা টিমকে দায়িত্ব দিয়ে অন্য একজন আধিকারিক, যে আধিকারিক দায়িত্বে ছিলেন তাকে একটু সরিয়ে দিয়ে, আমি শাস্তির কথা বলছি না, আপাতত সরিয়ে দিয়ে অন্য দায়িত্ব দিয়ে নতুন একজনকে দিয়ে এবার যদি তদন্ত কমিটি তদন্ত করতো তাহলে নিরপেক্ষ তদন্ত হচ্ছে এরকম একটা ভরসা পাওয়া যেত। এবং যেটা পার্থবাবু বলবার চেষ্টা করছেন, আমার মনে হচ্ছে এটাও আমাদের শিক্ষামন্ত্রী কিংবা শিক্ষা অধিকর্তা কোনো আধিকারিকই কিন্তু ছাত্রদের আশ্বস্ত করার জন্য, অভিভাবকদের আশ্বস্ত করার জন্য কোনো কিছু বলছেন না, বিবৃতি দেন, কোনো কিছু বলছেন না। এটা আশ্বস্ত করার জন্য একটা দায়িত্ব ডিপার্টমেন্টের থাকে, সেটা কিন্তু হচ্ছে না। এটা একটা এখানে একটা প্রশ্ন জাগে, আমাদের একটা প্রশ্ন জাগে, যারা আমরা এই ব্যাপারটা আমরা বিবৃতি দিচ্ছে স্যার, যতক্ষণ না বিবৃতি দিচ্ছে বা কিছু একটা বলছে ততক্ষণ কিন্তু গার্জিয়ান স্টুডেন্টদের মধ্যে সংখ্যাটা রয়ে যাচ্ছে। হয়তো বোর্ডও এরকমই হবে। হ্যাঁ, একজন এই বিবৃতিটা না দেওয়া অবধি তাদের মনের যে এই সন্দেহটা, তাদের মনে যে একটা সংখ্যা, ভয় ঢুকে গেছে, সেই ভয়টা কিন্তু কাটানোর চেষ্টা হচ্ছে না। হ্যাঁ, যে আমরা এটাকে, কেউ এটাকে ডিফেন্ড করার চেষ্টা করছি, কেউ পলিটিক্যালি এটাকে অ্যাটাক করার চেষ্টা করছি, কিন্তু আসল কাজটা যেটা শিক্ষা ব্যবস্থার মধ্যে পলিটিক্যাল শব্দটাই আসে, তাদেরকে যে একটা মানে নিরাপত্তা দেওয়া, যে তোমরা পড়ো, আর হবে না লিক, তোমাদের সামনে 2 মাস পরেই পরীক্ষা, এ ধরনের নিরাপত্তা দেওয়া, একটা বিবৃতি দেওয়া, এটা হয়নি। তাই আমার কাছে মনে হচ্ছে আর কি, যে আমরা এই যে কথা বলছি, আরো কথা হচ্ছে মিডিয়া বিভিন্ন, আমরা জন্য দেওয়ালের সঙ্গে, ইট পাটকেলের সঙ্গে কথা বলছি। পার্থবাবু, এখানে সুবল বাবু, আপনাদের 3 জন কি, গৌতমবাবু বলছি, এখানে আপনারা এখানে প্রশ্ন করছেন যে এই যে একটা টিম তৈরি করা হয়েছে বললেন, আধিকারিকরা, শিক্ষকদের নিয়োগ করা হয়েছে, কিছু বাছাই করা শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। এখন একটা প্রশ্নপত্র, এখানে শুধু যে যারা শিক্ষকরা প্রশ্নগুলো তৈরি করেছেন বা আধিকারিক যার তত্ত্বাবধানে রয়েছে, ব্যাপারটা কি ওনাদের থেকেই লিক হয়েছে এমন তো বলা চলে না। আপনি যেটা বলছিলেন যে প্রিন্টিং প্রেস রয়েছে, কিছু নির্দিষ্ট প্রিন্টিং প্রেস রয়েছে, আরটিআই করে সেই প্রেসের নামও জানা যায় না, এবং সেখানের সঙ্গে অনেক মানুষ যুক্ত থাকেন। কেউ নিয়ে যাচ্ছেন, সেট অফ বান্ডেলটা নিয়ে যাচ্ছেন অরিজিনালটা, কেউ সেটা প্রিন্ট করছেন বা জেরক্স করছেন বা যেটাই করে থাকুন, অনেকগুলো মানুষের সেখান থেকে, আজকাল টেকনোলজির যুগ, একটা ছবি তুলে যে কোনো জায়গা থেকে বেরিয়ে যেতে পারে, কয়েক সেকেন্ড লাগে, তাহলে সেটা তদন্ত সাপেক্ষ, এবং সেটা নিশ্চয়ই এটা তদন্ত সাপেক্ষ, এবং তদন্ত নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে বেরিয়ে আসবে না হয়তোবা, এটা নিশ্চয়ই, যদি তদন্ত আসবেই না হয়তোবা। আমি এই জন্যই বলেছি যে এটা যদি থাকতো যে যারা দায়িত্বে আছেন তাদের আপাতত আমরা সরিয়ে দিয়ে অমুক অমুক দ্বিতীয়, সেটা গভর্নমেন্টই বাছাই করুক, তাদের দায়িত্ব দিচ্ছি অন্য একটা সেটকে তৈরি করা, যেমন এবার আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি, যে আসল দোষী সে যেই হোক, তাদের তো সরিয়ে দেওয়া হয়েছে কি হয়নি সেটা তো আর আমরা, সেটা তো আমাদের দেখার না। এটা ডিপার্টমেন্ট কিন্তু আশ্বস্ত করার দায়িত্ব, ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা সিক্রেসি বলে একটা থাকে। ওরা সেটা যেটা আপনি বলছেন, আমি বলছি, আমরা সবাই বলছি, বা ত্রিপুরা রাজ্যের আপামর জনগণ বলছে,
সিস্টেম সবে হচ্ছে, হয়তো ওদেরকে সরিয়েও দেওয়া হয়েছে, আমরা তো জানি না, আমাদের জানারও দরকার নেই। এটা বিষয়টা পুরো ডিপার্টমেন্ট দেখবে, এবার কিন্তু আমি ডিপার্টমেন্ট করবে। না, এটার সাথে আমি ডিপার্টমেন্ট করছে হয়তো, আমরা তো জানি না। আমাদের আমি এটাই ডিফার করছি যে সাধারণ যেহেতু ইনকোয়ারি কমিটির কথা হয়েছে, আমি বলছি পাবলিককে আশ্বস্ত করার জন্য অলরেডি ডিপার্টমেন্ট বলেছে আমরা তদন্ত কমিশন বসিয়েছি 3 জন আধিকারিককে দিয়ে, তাহলে অটোমেটিক্যালি তার যা প্রসেস সেটা হচ্ছে। এটাতে তো আমাদের এই জায়গাটাতে আসতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কনসার্ন, আমরা চিন্তিত ছাত্রছাত্রীদের নিয়ে যারা পরীক্ষা দেবে, যারা এবার বোর্ডের পরীক্ষা দেবে। পার্থবাবু, এই জায়গাটায় আসি, আপনার কাছে আসি, যে আপনি বলছেন বিবৃতির কথা বলছিলেন, বিবৃতি ছাড়া ছাত্রছাত্রীদের যেন পরীক্ষাটা খারাপ না হয়। এই প্রশ্নপত্র যেটা ফাঁস হয়ে গেছে তো হয়ে গেছে, এখন সেটা নিয়ে তদন্ত হবে, যারা দোষী তাদের শাস্তি হবে, সেটা আগামী দিনের প্রসেস। আপনি বলছেন সেটা কোনোদিনও বের হবে না, বের হবে কি বের হবে না, বের হবে না, কি হবে কি হবে না, এই অভিজ্ঞতা থেকে বললাম। ঠিক, আমরা সেদিকে নজর রাখবো। আমি আপনাকে যেটা আশ্বস্ত করছিলাম যে আমরা মিডিয়া হিসেবে নিউজ ভ্যানগার্ড সেদিকে নজর রাখবে যে কি হলো ব্যাপারটা, এবং সেটা নিশ্চয়ই জনসমক্ষে নিয়ে আসবে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা এই মুহূর্তে যেটা আপনাদের কাছে জানতে চাইছি, গৌতমবাবু যেটা বলছিলেন যে আর মাসখানেক রয়েছে বা কিছুদিন, কয়েকটা দিনের সময় রয়েছে, বোর্ড পরীক্ষা চলে আসছে। এখন এই ছাত্রছাত্রীরা যাদের এই যে প্রি বোর্ডের পরীক্ষাটা এইভাবে প্রশ্নপত্র ফাঁস হলো বা পরীক্ষা দিতে পারেনি, নতুন শিডিউলে পরীক্ষা দেবে, নতুন সময়সূচিতে পরীক্ষা দেবে, তাদের জন্য মানে আপনারা কি বলবেন? তারা কিভাবে আশ্বস্ত হবে? আপনারা শিক্ষক, আপনারা শিক্ষাবিদ, আপনারা কিভাবে তাদের আশ্বস্ত করবেন তাদের জন্য পরীক্ষাটা খারাপ না হয়, তাদের সারা জীবনের যে মানে এই যে এত বছরের যে পড়াশোনা, সেটা যে মূল জায়গাতে এসে যেন তারা বিভ্রান্ত না হয়, বিব্রত না হয়, তাদের জন্য কি বার্তা থাকবে আপনাদের? আমাদের পরিষ্কার বার্তা থাকবে, এগুলো একটা মানে যেটা একটা মানে খারাপ যে কথাটা আমরা বলছি যে প্রশ্নপত্র ফাঁস, ছাত্রছাত্রীদের মানসিকতাটা এটা রাখতে হবে, যেহেতু একটা দপ্তর রয়েছে, সমস্ত কিছু রয়েছে, আমাদের শিক্ষক সমাজ এখনো বর্তমান, আপনাদের মতো যেসব চ্যানেলগুলোর বিভিন্ন মিডিয়াগুলো রয়েছে, মানে চতুর্থ যে স্তম্ভ আপনারা রয়েছেন, এখানে ভয়ের কোনো কিছু নেই। একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা কিভাবে মানে সঠিক জায়গায় আনা যায় তার জন্য প্রসেস করার জন্য আজকে আমাদের এখানে বসা। এই যে আপনারা আজকে যে চ্যানেলটাতে এই আলোচনাগুলো করছেন, এই আলোচনাগুলো সারা রাজ্যের ছাত্র সমাজ থেকে শুরু করে প্রত্যেকে দেখছে। আমরাও চাইছি, আমরাও সরকারকে সেটাই জানান দিতে চাইছি যে যদি কোথাও কোনো ইয়ে থাকে, ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো ঠিক করা। আর আমার ব্যক্তিগতভাবে শিক্ষক সমাজের কাছে এটা মানে দাবি থাকবে যে আমাদের মরালিটিটা এত কেন বিসর্জন দেওয়া? কোনো না কোনো শিক্ষক এখানে করেছে, কোনো না কোনো ফ্রেশ এখানে করেছে, তাহলে আমাদের মরালিটিটা কেন নষ্ট করবো? আমরা একটা শিক্ষক, আমরা জাতির মেরুদণ্ড, আজকে জাতির মৃত্যুদণ্ড হয়ে গেছে, এটা প্রতিনিয়ত শোনা যায়, প্রায় আজকে যে তা হচ্ছে তা না, এটা প্রায় দেখা যায়। কেন এমন হবে? ভুল প্রশ্ন হচ্ছে, কেন চেক হচ্ছে না প্রশ্নগুলো? সেগুলোর জন্য আমরা 100 বার প্রতিবাদ করব। ঠিক, ওকে, প্রতিবাদের ভাষা থাকবে, চ্যানেল থাকবে, মিডিয়া থাকবে, আমরা থাকবো। আমরাও চাইছি সেটা একটা সঠিক জায়গায় যাক, কারণ বিভ্রান্ত হচ্ছে ছাত্রছাত্রীরা, গাইডিয়ানরা, ওদেরকে একটা মানসিক শান্তি দেওয়া দরকার যে তুমি একটা কম্পিটিশনে যাচ্ছ। এই মুহূর্তে যখন তাদেরকে বাড়িঘর থেকে একটা উচ্চবাচ্য করা হয় না, বাবা মায়েরা কিছু একটু জোরে বকাবকি করেন না, ভয়ে যে টেন্সড হয়ে পড়লে পড়াশোনা থেকে ক্ষতি হবে, ব্যাঘাত ঘটবে বা অন্য ধরনের কোনো রকম কিছু হতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা হলে তাদের তো মানসিক একটা বিরাট বড় প্রভাব তো পড়ে। এই মুহূর্তে তাদের যাতে মানসিক প্রভাব না পড়ে, তারা যেন এসব ব্যাপার নিয়ে খুব একটা চিন্তিত না হন এবং পড়াশোনা যেন ঠিকভাবে করে ওনারা যেন বোর্ডের পরীক্ষাটা ভালো করে দিয়ে এই ছাত্রছাত্রীরা তারা যেন মানে ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারেন, তাদের জন্য কি করা এই মুহূর্তে আপনার কি মনে হয়? আমরা পলিটিক্যাল অ্যাঙ্গেলটা নাই দেখুন না, আমি ধরুন ছাত্রদের এবং অভিভাবকদের বলবো যে আপনাদের চ্যানেলের মাধ্যমে সুযোগ যেহেতু হয়েছে, যে কেউ যদি ইচ্ছে করে করাপশন করার চেষ্টা করে, কেউ যদি প্রশ্ন ফাঁস করে সেটা দিয়ে কাউকে আশু কিছু লাভ দেওয়ার চেষ্টাও করে বা বিক্রি করে কিছু পয়সা রোজগারের ধান্দা করে, এবার সমস্ত অভিভাবক এবং ছাত্ররা যদি ঠিক করে যে আমি এ ধরনের কোনো রাস্তায় হাঁটবো না, আমি সারা বছর যা পড়াশোনা করেছি সেই পড়াশোনার উপর ভিত্তি করেই আমি পরীক্ষা হলে যাব, আমি আমার সাধ্যমতো লিখব এবং আমি বিশ্বাস করি আমি যেহেতু সারা বছর পড়াশোনা করেছি আমি সাকসেস আমি পাবো, এই বিশ্বাসটা রেখে আশু কোনো লাভের জন্য 100 টাকা 200 টাকা 1000 টাকার বিনিময়ে কারোর প্রলোভনে পা দিয়ে আমি প্রশ্ন কিনতে বা প্রশ্ন ফাঁস হয়েছে কিনা সেটা খোঁজ নিতে না যদি যাই, অটোমেটিক্যালি কিন্তু একটা জনপ্রতিরোধে এই কাণ্ড যারা করে তারা
ব্যারিকেডেড হয়ে যাবে, তারা বন্ধ হয়ে যাবে, এই প্রসেসটা বন্ধ হতে পারে। খুব সুন্দর। এবং এই জন্যই বলবো যে শুধুমাত্র তোমার পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করো, কিন্তু তার সাথে সাথে ধরুন একটা ছোট্ট বিষয় এখন ইদানিং পত্রপত্রিকাতে উঠছে যে সরস্বতী পুজো হচ্ছে 14 তারিখ, 16 তারিখে অঙ্ক পরীক্ষা। ডিপার্টমেন্টে আমি কি বলবো, এটাও একটু রিথিঙ্ক করে এটাকে রিশিডিউল করা। কারণ 14 তারিখ সরস্বতী পুজো হলে প্রত্যেকটা স্কুলেই প্রায় ত্রিপুরা রাজ্যে পুজো হয়। 14-র পরে 15 তারিখ এইগুলি গোছানো টোছানো করতে করতে, রিঅ্যারেঞ্জমেন্ট করতে করতে সময় লাগে। এই কাজগুলি ছেলে মেয়েরাই করে, উৎসাহের সাথে করে, প্রতি বছর করে। এরপরে 16 তারিখে অঙ্ক পরীক্ষা দিতে হবে। কিন্তু গৌতমবাবু প্রত্যেকটা স্কুলে এখানে আমি একটা জিনিস বলছি, প্রত্যেকটা স্কুলে ক্লাস 10 এবং ক্লাস 12 যারা বোর্ড পরীক্ষা দেবে তাদের কি স্কুলের এইসব ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য স্কুল পারমিশন দেয়? কেন তারা তো নিজের থেকেই স্বেচ্ছায় সেটা তো মানে এখন সরস্বতী তো ইভেন ক্লাস 5 এর বাচ্চাও কিন্তু যুক্ত হয়, প্রাইমারি সেকশনের ক্লাস 5 এর সমস্ত ছেলে মেয়েরাই যুক্ত হয়। কারণ এটা ছেলে মেয়েদের কাছে একটা না, সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর কাছে ধর্মীয় পুজোর কথা বলছি না, এটা কিন্তু বোর্ডের পরীক্ষার সময় তারা কি মানে এইসব মানে প্রিপারেশনে যাবে কিনা, সরস্বতী পূজার আয়োজনে তারা শামিল হবে কিনা, সেটা এই টাইমে থাকে হলো বিশেষ করে 9 এবং 11 এর স্টুডেন্টরাই বেশি যারা বোর্ড পরীক্ষা দেবে, বিশেষ করে 10 আর 12 এর যারা ক্যান্ডিডেট থাকে ওদের ক্ষেত্রে। আপনার মতামত এই বিষয়টাতে? আমরা সেই দিকটায় এখানে দপ্তর কেন বিবৃতি দিল না, বা দপ্তর বিবৃতি দিলে বা দিবে, কিন্তু ছাত্রছাত্রীদের কি করা উচিত বলে আপনার? আমি বলছি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক দুজন আছেন এখানে, গৌতম বাবু এবং শৈবাল বাবু। তারা গৌতম বাবু অভয়বাণী দিয়েছেন ছাত্রদের, শৈবাল বাবু মোটামুটি দিয়েছেন অভয়বাণী। আপনি বলেছেন যে কি অভয়বাণী দেওয়া যায়, আমিও একজন শিক্ষক হিসেবে সেই অভয়বাণীটাই দিতে চাইব যে তোমরা পড়াশোনা করো, তোমার কাজ তুমি করে যাও, বাকিটা যারা দেখার সেটা দেখবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যারা দেখবে তারা দেখছে না, এই জন্যই তো আজকের আলোচনা, নতুবা এই আলোচনা তো হতো না। এখন শিক্ষা ব্যবস্থার সমালোচনা করা যদি রাজনীতি হয়ে যায়, তাহলে শিক্ষক হিসেবে আমি কি করলাম? সমালোচনা করাটাই যদি রাজনীতি হয়ে যায়, কাজে আমি তো ত্রিপুরা রাজ্যের যে সমালোচনা হচ্ছেই, ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের যে কথাটা আমি বলেছি প্রথম থেকেই, হয়তো স্যারকে ডিঙ্গিয়েও বলেছি, আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আসলে বলেছি ক্ষোভ থেকেই, মনের ক্ষোভ থেকেই, যে হচ্ছে এগুলা। শিক্ষক সংকট সবসময় ছিল, কিন্তু এখন এরকম যে একেবারে যারা শিক্ষার সঙ্গে যুক্ত না তারাও জানে। এই বিশ্রামগঞ্জ একটা বিদ্যাজ্যোতি স্কুল, ওখানে তালা দিয়ে রেখেছে গার্জিয়ানরা, কোনো টিচার নেই, ঠিক আছে, একটা 12 স্কুল। তো এরকম বহু স্কুল প্রতিদিনই আমরা পত্রিকায় দিচ্ছি। ত্রিপুরা রাজ্যের একটা বলা হয়েছিল, এটা আমি রাজনীতি করছি না, কিন্তু শিক্ষক হিসেবে শিক্ষা ব্যবস্থার আপনি আমি সেই বিষয়গুলোতে আসছি, আপনি যেগুলো তুলছেন সেই বিষয়তে আসবো, কিন্তু এই মুহূর্তে যারা আপনার শিক্ষক মশাই, আপনার টিভির পর্দায় রয়েছেন, স্কুলের ওনাদের বাচ্চাদের নিজের স্কুলের শিক্ষক না হলেও আপনার গোটা রাজ্যের একজন শিক্ষক বলে আপনারা পরিচিত, শিক্ষাবিদ। এখন আপনাদের কাছ থেকে অভয়বাণী বলুন আর আশ্বস্ত হতে বলুন যে কি করলে ওরাদের এই যে বিভ্রান্ত হয়েছে বা বিভ্রান্ত হয়েছে তা থেকে মুক্তি পাবে যারা বোর্ডের পরীক্ষা দেবে, প্লাস গার্জিয়ানরা। আমরা সেই জিনিসটা একটু জানতে চাই। আমি দুটো কথা বলবো। হ্যাঁ, দেখুন, আমি বিষয়গুলো কথা বলি, একদম দুটো কথা বলবো। একটা হলো শিক্ষক হিসাবে আমি সমস্ত যারা পরীক্ষার্থী আছে তাদেরকে বলবো, তোমাদের, আমি একটু আগে বলেছি, তোমাদের কাজটা তোমরা করে যাও। আর প্রশ্নপত্র ফাঁস হওয়া বা এই ব্যবস্থাপনা দেখা যাদের দায়িত্ব, ওরা নিশ্চয়ই দেখবে, কেউই অমানুষ নয় এখানে। এই অভয়বাণীটা আমি শিক্ষক হিসেবে দিচ্ছি, এবং পাশাপাশি এটাও বলছি যে এই অভয়বাণীটাই যদি যারা এটা দায়িত্বে আছেন, আমি কোনো রাজনীতিতে যাচ্ছি না, যারা এটা দায়িত্বে আছেন, মন্ত্রী হোক, অধিকর্তা, তারা যদি দিত তাহলে ছাত্ররা আরো বেশি কনফিডেন্স পেত। কিন্তু এটা এখনো দেয়নি, এটা ঠিক, অনেক দিন হয়ে গেছে দেয়নি, আর দেবেও না। এটা মানে যে কোনো ছাত্রের কনফিডেন্সটা কমিয়ে দেওয়ার জন্য, গার্জিয়ানদের বিশেষ করে কনফিডেন্স কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, এটাই আমি মনে করি। ওকে, এবার আপনি অন্যান্য বিষয়গুলো বলছিলেন, এখন সেই বিষয়টাতেই আপনাদের সবার মতামত চাইবো যে আমরা শিক্ষা ব্যবস্থার অনেক কিছু অভিযোগ মাঝে মধ্যে আমাদের কাছে আসে, বিশেষ করে শিক্ষক স্বল্পতার অভিযোগ দিন দিন বাড়ছে। এর মধ্যে এবছর নয়া শিক্ষানীতি চালু করা কতটা চ্যালেঞ্জিং হবে বলে আপনারা মনে করেন? বিশেষ করে পরিকাঠামোগত উন্নয়ন কতটা হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা? একজন শিক্ষক হিসাবে এবং শিক্ষা ব্যবস্থার যে দুর্বলতাগুলি
আমি 1998 সাল থেকে শিক্ষকতা করছি। এখানে যারা আছেন তারা এর চেয়ে অনেক, আমার চেয়েও সিনিয়র, আরো দীর্ঘদিন ধরে করছে। সমস্যা আছে, অনেক সমস্যা। আমাদের ত্রিপুরা রাজ্যটাতে কিছুই নেই, শিল্প নেই, কৃষি নেই, একটা শিক্ষা আমরা যদি একটু দিতে পারি, সেটা দিয়ে ছেলে মেয়েরা, আমাদের ছেলে মেয়েরা কিছু একটা করতে পারবে। কিন্তু যখন এটাও আমরা দিতে পারি না, তখন একটা লজ্জা বোধ হয় শিক্ষক হিসেবে। ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা মডেল শিক্ষা ব্যবস্থা, সারা ভারতবর্ষ ত্রিপুরাকে ফলো করছে। ত্রিপুরা কিভাবে শিক্ষা ব্যবস্থা এতটা উন্নত হল, একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেছিলেন। সেই মডেল শিক্ষা ব্যবস্থাটা এরকম একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। তো এটা আমি ধরে নিলাম, এখানে যে একটা আলোচনা চলছে যে এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই তুলে ধরার একটা প্রচেষ্টা চলছে। দেখুন, আমি আপনাকে একটু তথ্য দিচ্ছি। এই যে মডেল শিক্ষা ব্যবস্থা, আমাদের ত্রিপুরা রাজ্য, একজন শিক্ষক হিসাবে এটা অবশ্যই আমারও দায়িত্ব আছে, কিন্তু ইনফরমেশনটা সবার জানতে হবে, তাহলেই হয়তো এটাকে ড্রপ আউটে ত্রিপুরা রাজ্য ফার্স্ট প্লেসে আছে। এত বড় ভারতবর্ষ ড্রপ আউট কিসের? ড্রপ আউট কোন ক্লাসে? মাধ্যমিক লেভেলে, মাধ্যমিকের। আচ্ছা, মোর দেন 30%। এটা একেবারে কিন্তু সরকারি রিপোর্ট, আপনারা মিলিয়ে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। ড্রপ আউটে এখানে আমার একটা তথ্য, সিনিয়র বেসিক স্তরে 28,519 জন ড্রপ আউট হয়ে গেছে। ঠিক আছে। কতদিন এটা? উচ্চ বিদ্যালয় স্তরে কমেছে 16,254। না, 28,000 এটা কতদিনে? মানে এক বছরে? কোন বছরে? এটা গত 2 বছরে। 2 বছরে 28,000। ওকে, ফাইন। আচ্ছা, এবার দেখুন, আমাদের আপনি বলছিলেন যে নয়া শিক্ষানীতি, নয়া শিক্ষা ব্যবস্থা, সবকিছু নয়া হওয়া উচিত। এবার এডুকেশনটা কিন্তু আপনারা আমার থেকে আরো ভালো বলতে পারবেন। এডুকেশনটা কিন্তু আমাদের এক্ষণে যে সংবিধানটা আছে, এখন অবধি যেটা আছে, এখানে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু রাজ্য এবং কেন্দ্র, তাই তো, যৌথ তালিকায় আছে। কিন্তু এরকম একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি যে না, যৌথ নয়, জোর করে এটা চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা। ঠিক আছে। এবার আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম কি, সারা ভারতবর্ষে যে পড়াশোনাটা হবে আমাদের এখানে হবে। এটার নাম কি? সিবিএসসি বোর্ড। খুব ভালো। এবার সিবিএসসি বোর্ডের যেটা আমাদের করা হলো, অনেক স্কুলকেই করা হলো, তোমার প্রয়োজনীয় কাঠামো আছে, বিদ্যাজ্যোতি শিক্ষক আছে, বিদ্যাজ্যোতি প্রকল্প, এটা একটা নাম দিয়েছে। এরকম বহু রাজ্যই সিবিএসসি অ্যাডপ্ট করেছে, এটার জন্য আলাদা নাম দেয়নি, আমাদের এখানে নাম দিয়েছে। আমি এটাকে পলিটিক্যাল বলতে চাইছি না, যাক, নাম দিয়েছে। এবার আমাদের রাজ্যে 12 পাস করে, আরেকটা তথ্য দিচ্ছি যেগুলি আমাকে নাড়া দেয়, 12 পাস করে মানে ক্লাস 1-এ ভর্তি হয়ে 12 পর্যন্ত পড়ে কলেজে পাবে, যদি 100 জন ভর্তি হয়, নীতি আয়োগের রিপোর্ট মিলিয়ে নেবেন, 100 জন যদি ক্লাস 1-এ ভর্তি হয়, কলেজে যায় 15 জন। 85% ড্রপ আউট, মানে ক্লাস ড্রপ আউট বা পড়াশোনা ছেড়ে দিল। ঠিক আছে। এটা হলো ত্রিপুরা রাজ্যে একটা মডেল শিক্ষা ব্যবস্থা। আরেকটা বলা হচ্ছে এই বিদ্যাজ্যোতি স্কুলগুলা খুব ভালো স্কুল, এগুলার জন্য সারা ভারতবর্ষ ঝাঁপিয়ে পড়ছে যে এরকম ভালো কেমন। এতই যদি ভালো হয়, তোমার ছেলে মেয়েদের বিদ্যাজ্যোতি স্কুলে পড়াও না কেন? তোমার ছেলে মেয়েরা তো প্রাইভেট স্কুলে পড়ছে। কাকে বলছো? আমার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়েকে আমি সাহস করি না বিদ্যাজ্যোতি স্কুলে দিতে। আমার ক্ষমতা আছে, আমি প্রাইভেট স্কুলে পড়াচ্ছি, আমার একটা মেয়ে আছে। শিশুবিহার বিদ্যাজ্যোতি স্কুল, শিশুবিহার বিদ্যাজ্যোতি স্কুল, কিন্তু সেই স্কুলগুলোতে কোনো আধিকারিক, কোনো মন্ত্রী মশাই ছেলে মেয়েকে তো পড়াচ্ছে না, তারা প্রাইভেট স্কুলই পড়াচ্ছে। কারণ বিদ্যাজ্যোতি স্কুলের ড্রব্যাক গুলা সবাই জানে। পার্সোনাল বলছি, কিন্তু কথাগুলো সত্যি, মিলিয়ে নেবে। ঠিক আছে। তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা, ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই যে দিকগুলা, এই দিকগুলা কিন্তু তুলে ধরতে হবে, এগুলোকে লুকিয়ে তো হবে না। আজকে কি অবস্থা? আজকে ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েরা পড়াশোনা করে বাইরে যাবে, বাইরে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে, এখানে পড়তেই চাইছে না, এখানে শিক্ষক নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। আর যারা পারছে না পড়াশোনা, টাকা নেই, তারা কি করবে? তারা পড়াশোনা ছেড়ে দিচ্ছে। ঠিক, আসবো আপনার কাছে, আসবো গৌতম বাবু, আপনার কাছেও আসবো। সুবল বাবু, এই বিষয়ে শিক্ষক স্বল্পতা, তার মধ্যে এই যে নয়া শিক্ষানীতি চালু, পরিকাঠামোগতভাবে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার হাল কি আছে এই মুহূর্তে, আপনি কি মনে করছেন, আপনারা কি দেখছেন? এবং যেগুলো পার্থ বলছিলেন আমি সেগুলিকে বাদ দিয়েই বলছি। হ্যাঁ, যেটা বলেছেন যে ড্রপ আউটের রেট, প্রথম বলে একটা এনজিও আছে, এটা সারা ভারতবর্ষে বেশ কয়েক বছর ধরে একটা রিপোর্ট বের করে, অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশনাল রিপোর্ট। এটা বেরোবে হয়তো আর 15 দিনের মধ্যে বেরোবে 2023-এর হিসাবটা। আচ্ছা, তাইলে আমাদের কাছে লেটেস্ট রিপোর্টটা আছে 22-এর, যেটা 23-এর জানুয়ারির 20 তারিখে বেরিয়েছিল।
সেখানে দেখা গেছে ধরুন গত 10 বছরের মধ্যে তারা অনেকগুলি প্যারামিটার নিয়ে কাজ করে। যেমন একটা হচ্ছে লার্নিং আউটকাম। লার্নিং আউটকাম আমি এখানে যারা আছে সবাই জানি, কিন্তু দর্শক যারা দেখছেন তারা হয়তো অনেকে নাও জানতে পারে, সেই জন্য একটু বলছি যে একটা ছেলে সে বাংলা মিডিয়ামে পড়ে, সে বাংলা একটা প্যারাগ্রাফ কোন ক্লাসে পড়তে পারে, সে যোগ অঙ্কটা কোন ক্লাসে করতে পারে, ভাগটা কোন ক্লাসে করতে, এই ধরনের প্যারামিটারগুলি দিয়ে লার্নিং আউটকাম বিবেচনা করা হয়। এই আসর এই প্রথমের রিপোর্টটা, গত বছরের যে রিপোর্ট আছে সেটা বলছে যে ত্রিপুরার ক্ষেত্রে এই লার্নিং আউটকামের মেজারমেন্টটা গ্র্যাজুয়ালি কমছে। এবং আরেকটা জিনিস উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। মানে এটাতে কি প্রমাণ হচ্ছে? মানে কোয়ালিটি এডুকেশন পাচ্ছে না, কোয়ালিটি এডুকেশন পাচ্ছে না, পড়াশোনা কি প্রমাণ হচ্ছে? এটাই হচ্ছে কারণ। আমি এডুকেশনই পাচ্ছে না, আমি কোয়ালিটিই বললাম যে একটা ছেলে 1-এ বা 2-তে বা 3-তে যোগ করার কথা, সে হয়তো 5-এ বা 7-এ গিয়ে যোগটা করতে পারছে, তাইলে তার পিছিয়ে পড়ছে সে লার্নিং আউটকামের দিক থেকে। এই বিষয়টা আছে। ইংরেজি পড়ার ক্ষেত্রে এই গ্যাপটা আছে। আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয় হচ্ছে যে প্রাইভেট টিউটরের কাছে যাওয়ার ট্রেন্ড ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ত্রিপুরায়। এটা যারা শিক্ষকতার সাথে যুক্ত আছেন তাদের লজ্জা একটা নিশ্চিতভাবে, কিন্তু ট্রেন্ড ইজ দেয়ার। এবং ত্রিপুরার পরে আছে ওয়েস্ট বেঙ্গল। এই ট্রেন্ডটা সেট হলো কার জন্য, মানে কিসের জন্য? স্টুডেন্টদের জন্য না শিক্ষকদের জন্য? এখন এটার মধ্যে অনেকগুলি শিক্ষক একটা বড় ফ্যাক্টর থাকবে, গার্জিয়ানদের উচ্চাসা একটা বড় ফ্যাক্টর থাকবে যে আমি প্রাইভেট টিউটরের কাছে দিয়ে তাকে আমি অনেক কিছু শেখাবো। এবং এই এমন একটা জায়গায় এসছে যে স্কুলে একজন শিক্ষক যত ভালোই পড়ান, ছাত্র তার কাছে নিতে চাইছে না, কারণ সে তো বাড়িতে গিয়ে আরেকজন যে পেইড টিচারের কাছে, প্রাইভেট টিউটরের কাছে নিচ্ছে। এবং এটা মজা কি জানেন, যেমন কেরালা বা সাউথ ইন্ডিয়া, ইভেন আমাদের নর্থ ইস্টার্নের অনেকগুলি স্টেটে প্রাইভেট টিউশনের রেট একেবারে কম। এবং আমাদের ক্লাস 1-এ পড়ছে এমন বাচ্চাদের 80% প্রাইভেট টিউশনের কাছে যাচ্ছে। ইট ইজ এ ভেরি ভেরি অ্যালার্মিং। হ্যাঁ, এই বিষয়টা আছে। এই ড্রপ আউট, এগুলো শুধু আপনি অ্যাড করলেন, ঠিক। এবং এবার রিপোর্ট বেরোলে কি বেরোবে জানি না, সেটা এবার রিপোর্টটা আমরা পরে নিশ্চয়ই দেখবো। অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। গৌতম বাবু, একই বিষয়ে আপনার মতামত? শিক্ষক স্বল্পতার অভিযোগ কিন্তু রয়েছে এবং এটা বারবারই উঠে আসছে। আমি ছোটভাবে একটা বলছি, আমরা যা কিছুই বলছি আমরা শুধু স্ট্রাকচারটা নিয়ে বলছি, এটার যে ভেতরের যে মূল তত্ত্বে আমরা কিন্তু ফিরে যাচ্ছি না। আমি শুধু এই জায়গাটাতে বলবো, যেহেতু শিক্ষক স্বল্পতার কথা এসছে, সেই 80-র দশক 90-র দশক থেকে বিশাল একটা গ্যাপ। আগামী 2-3 বছরের মধ্যে প্রচুর পরিমাণে শিক্ষক রিটায়ারমেন্টে যাবে। আচ্ছা, এটা 100 বার এটা আরো বড় গ্যাপ, আরো বড় গ্যাপ হবে। তাহলে তার জন্য দায়ী কে? দীর্ঘদিন আজকে তো একটা নতুন ব্যবস্থা শুরু হয়েছে, নতুন শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা ওই জিনিসগুলোকে আনতে চাইছে। তাহলে আজকে ওই কথাগুলো, যেমন একটু আগে বলছিল আমাদের এখানে কিছুই নেই, আজকের দিনেও আমি বলবো আমাদের নিজেদের দেশ রাজ্যটাকে আমরা ছোট করছি। সারা ভারতবর্ষে যতগুলো বড় বড় কোম্পানি আছে, যা কিছু আছে, আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা ডাটাবেস বের করি, ম্যাক্সিমাম ত্রিপুরা রাজ্যের ছেলেরা বড় বড় কোম্পানিগুলো লিড করছে অলরেডি। তার মানে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা জানে না, পারে না, এটা এগুলো হলো শুধু একটা বিভ্রান্ত। তারপরেও ঠিক আছে, আমি বলি চলে বেকারত্ব। আরে আপনি তো দেখেন, ডাটাবেস কথা বললে কোনো কাজ হবে না। ডাটা দিয়ে শোনেন, আরে সবাই ডাক্তার হয় না, আপনিও টিচার, আমিও টিচার, আমরাও ডাক্তার হইনি, আমরা ইঞ্জিনিয়ার হইনি। আমাদের এখানে কনসেপ্টটাই হলো ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে মনে হয় সে মানুষ না। মানে এই যে কনসেপ্টটাকে বের করে আনতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার না হলো, কালকে না পরশু একটা দেখলাম একজন ওই ডোম, ওই হ্যাঁ, ওকে ভারতরত্ন দিল। কেন? সে কি করেছে? সে তো কিছুই জানে না। তাহলে একটা কিছু পাওয়ার জন্য শুধু লেখাপড়া, আমি ফার্স্ট করলাম, কলেজে পড়লাম, ড্রপ আউট হলাম। ড্রপ আউট কেন হচ্ছে সেটা দেখছেন, সে ভাবছে আমি তো আগের থেকে পড়িনি। যখন থেকে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে আজকে ভাঙা হয়নি, আমি তো 34 বছর চাকরি করেছি, তাহলে আরো আগে থেকে নষ্ট হয়ে গেছে। তো সেই নষ্টের ফল কিন্তু এখন হচ্ছে। কলেজে উঠে সে কিছুই জানে না, অটোমেটিক্যালি চলে যাচ্ছে অন্য কোনো সময় ফুরিয়ে যাচ্ছে। গৌতম বাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে এবং সবার কাছে রাখবো। শিক্ষা ব্যবস্থা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি সঠিক দিশায় যাচ্ছে? আপনার কি মনে হয়? আপনার এবং আপনাদের কি মনে হয়? রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি সঠিক দিশায় এগোচ্ছে? সঠিক দিশায় এগোচ্ছে। দিশাটাকে মাঝে মাঝে আমরাই বিভ্রান্ত করছি, তার জন্য কিন্তু আমরাই দায়ী, শিক্ষক সমাজ দায়ী, এবং এই যে বিভিন্ন যে বিষয়গুলো শিক্ষা দপ্তরের মধ্যে রয়েছে। কারণ একটা জায়গায়
আমাদের এই দপ্তরটা এমন একটা দপ্তর, এই শিক্ষা যদি সঠিকভাবে চলে তাহলে কিন্তু রাজ্যের উন্নয়ন হবে, মানুষের মানসিকতার পরিবর্তন হবে, রাজ্যের ছেলেমেয়েরা প্রকৃত ব্যবস্থা দেখবে। তো তার জন্য কিন্তু আমাদেরকে আগে নিজেদেরকে সচেতন হতে হবে, এবং আমার মনে হয় শিক্ষা যে পদ্ধতি চলতে চাইছে সেই পদ্ধতি ঠিক আছে, আমরা ঠিক নেই, আগে আমাদেরকে ঠিক করতে হবে। আপনার মতামত? না, গৌতম বাবুর প্রথম অংশের সাথে আমি একমত, যে যদি আমাদের শিক্ষাটা সঠিক দিশায় যায় তাহলে আমাদের রাজ্যের উন্নয়ন হবে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এবং আমাদের রাজ্যের ছেলে মেয়েদের মেধা কম আছে, এটাও সত্যি না, বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে শিক্ষকদের যে পড়ানোর কাজ হচ্ছে প্রাইমারি, কিন্তু এখন শিক্ষকদের পড়ানোর কাজের চাইতে অফিসিয়াল কাজ, বিভিন্ন ডাটা এন্ট্রির কাজ, উল্টোপাল্টা কাজ, ছবি আপলোডের কাজ, এগুলি হচ্ছে বেশি, এগুলো বলা উচিত। হ্যাঁ, এইটা হচ্ছে প্রাইম ফোকাস। বিভিন্ন ওই ভোটার কাজে চলে যাচ্ছে, বিভিন্ন রকমের পড়ানোর কাজে সে ব্যস্ত যতক্ষণ থাকছে অনেক বেশি, এগুলো আমরা প্রতিবাদ করি। সঠিক দিশায় এগোচ্ছে কি তাহলে আপনার কি মনে হয়? না, এটা তো এই জায়গাগুলো ঠিক করতে হবে, ওই জন্য বলছি আজকের এই কথা থেকে এই জায়গাগুলো ঠিক করতে হবে। আগের একটা আলোচনায় আমরা বলেছিলাম যে শুধু শিক্ষক স্বল্পতার কথা বললে ভুল হবে। অশিক্ষক কর্মী যে আছে তাদের যদি সাফিসিয়েন্ট নাম্বারটা স্কুলে না থাকে, শিক্ষক মশাইকে কখনোই ফুল টাইম ক্লাস টিচিং এ যুক্ত করা যাবে না, অন্য কাজ তাকে করতেই হবে। সুতরাং ওই জায়গাটাতে যদি আমি আঘাত না করতে পারি, শিক্ষকদের শুধুমাত্র ক্লাস টিচিং এ যদি না করতে পারি, তাহলে প্রাইভেট টিউশনিও বাড়বে, পড়াশোনাও কমবে, ওই মানও নামবে, সবটাই হবে, মানোন্নয়ন হবে না। ঠিক, ওকে। তো আপনার মতামত? আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি সঠিক রাজ্যের শিক্ষা ব্যবস্থা সঠিক পথে মোটেও চলছে না। আমাদের রাজ্যের ছাত্রছাত্রী, আমাদের রাজ্যের না, যে কোনো ছাত্রছাত্রীর মধ্যেই অনেক সুপ্ত পসিবিলিটিস থাকে, সেগুলোকে জাগিয়ে তোলাইটাই শিক্ষা, বিবেকানন্দ বলেছেন। কিন্তু সেগুলোকে আমরা জাগাতে পারছি না, এটা আমার ব্যর্থতা শিক্ষক হিসাবে, সবারই ব্যর্থতা। এবং এই জন্যই বেকারত্ব উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা প্রথম। মানে শিক্ষাটা, আর উনি স্যার বলেছেন, গৌতম স্যার, যে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারিং হবে না, হ্যাঁ, তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের ভোকেশনাল এডুকেশন, ওটা করতে হবে। এটার জন্য নয়া শিক্ষানীতিতে এগুলির কথা বলা হয়েছে, কিন্তু সাধারণ টিচারই নিয়োগ হচ্ছে না, ভোকেশনাল টিচার তো দূরের কথা। এটা গেল। আর শিক্ষার সঙ্গে রাজনীতিটাকে বারবারে মিলিয়ে ফেলা হচ্ছে। ত্রিপুরা ইউনিভার্সিটিতে সমাবর্তন উৎসবে আমরা দেখলাম আরএসএস এর জয়গান, আরএসএস এর যেন একটা প্রোগ্রাম চলছে, যেটা আমরা মিডিয়াতে দেখেছি। আর সবচেয়ে দুঃখ যেটা লাগে সেটা হলো রাজনীতিকরণটা। আমরা একটু স্যার, ক্লাস 10 অবধি আমরা যেটাকে ডারউইন তত্ত্ব পড়েছি, স্ট্রাগল, যেটা কি বলছে, অস্তিত্বের জন্য সংগ্রাম যেটাকে বলে, সেই চ্যাপ্টারটাই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার সঙ্গে রাজনীতির একটা জড়াজড়ি করে দেওয়া হচ্ছে। ফলে এগুলি থেকে কারণ সাধারণ ছেলেমেয়েরা তো সরকারি স্কুলে পড়ে, আইসিএসসি বোর্ডে গিয়ে এই যে এই ডারউইন তত্ত্ব, ডারউইন থিওরি তুলতে পারবে না আইসিএসসি বোর্ডে। কিন্তু আরেকটা যেটা আমাদের হঠাৎ করে মাথায় আসলো, সিবিএসসি বোর্ডে অ্যাডপ্ট করলে আমাদের পড়াশোনার উন্নতি হয়ে যাবে। হ্যাঁ, সারা ভারতবর্ষে মাত্র 13টা রাজ্য সিবিএসসি অ্যাডপ্ট করেছে, আর কোন রাজ্য করে, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্য। ভারতবর্ষের রাজনীতিটা ইংরেজরা যখন তখন থেকে শুরু হয়েছে। রাজনীতি এইভাবে বললে হবে না, এইভাবে বললে হবে না। রাজনীতি না, রাজনীতি তো ইংরেজরাই করে গেছে, এখনো আমরা সেই পদ্ধতিতে চলছি। ম্যাকলে সেই শিক্ষা ব্যবস্থার জন্য আজকে অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আজ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তবে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি, প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, কিন্তু তারপর যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে পরিকাঠামোগত উন্নয়ন, জলের অভাব, বিদ্যুতের অভাব, এর জন্য পড়াশোনার ব্যাঘাত ঘটা, মিড ডে মিল থেকে শুরু করে আজকাল ছাত্রদের আবার পথ অবরোধের একটা সংস্কৃতি, মাঝে মধ্যে এটা মাঝে বন্ধ ছিল, আজকাল আবার দেখা যাচ্ছে, কেন হচ্ছে, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়নি, আলোচনা করা সম্ভব হয়নি। আজ অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, এটা অন্য কোনো দিন নিশ্চয়ই আলোচনা করা যাবে। তবে প্রশ্নপত্র ফাঁসের জন্য একটা বিস্তারিত আলোচনা আজকে যারা শিক্ষাবিদরা রয়েছেন ওনারা করেছেন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, আবারও চাইবো আপনাদের স্টুডিওতে। আজকের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখছিলেন আজ আমরা এই যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা নিয়ে একটা বিশেষ আলোচনা ছিল। তবে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দেবে তারা মানে বিব্রত হওয়ার কোনো জায়গাই নেই। পড়াশোনা, যেটা এখানে স্যাররা বলছিলেন বা শিক্ষাবিদরা বলছিলেন, যে পড়াশোনা তোমাদের যেটা করার এই মুহূর্তে সেটা তোমরা করে যাও, বাকি কি হচ্ছে না হচ্ছে, কে কোথায় কি পদক্ষেপ নেবে, কি ভূমিকা নেবে, সেগুলো যাদের করার সেটা ওনারা নিচ্ছেন। তোমাদের পড়াশোনা করার এখন প্রিবোর্ডের পরীক্ষা, তারপর বোর্ড আসছে, বোর্ড সেগুলো তোমরা করে যাও। এবং শিক্ষা ব্যবস্থা সঠিক দিশায় এগোচ্ছে কিনা তা নিয়ে অবশ্যই আরো তর্ক যুক্তির প্রয়োজন রয়েছে, সেটা নিশ্চয়ই
নিউজ ভ্যানগার্ড করবে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ আপডেট এর জন্য এবং টকশোর জন্য শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।